এই বক্তব্য অনেকেই আপত্তি জানাতে পারেন। আমারও মনে হয় যে এই মুহূর্তে এই কথাগুলো না বলাই ভালো ছিল। তিনি বলছেন, আবার পরিস্থিতি অনুকূলে এলেই হঠাৎ করে দেশে ফিরে আসা এগুলো শুভ লক্ষণ নয়। শেখ হাসিনা তার সাক্ষাৎকারে বলছেন ওই একই প্রশ্নের উত্তরে যে, আমার আরও উদ্বেগের বিষয় হলো বিএনপি যখন স্বল্পমেয়াদী স্বার্থে চরমপন্থীদের সাথে জোট বাঁধতে চায় বা জোট বাঁধার রেকর্ড আছে, এটিও নিশ্চয়ই অস্বীকার করার কোনো উপায় নেই যে জামায়াতের সাথে জোট বেঁধে 2001 সালে যে সরকার গঠন করেছিল 4 দলীয় জোট সরকার, এটি নিশ্চয়ই বিএনপির মধ্যেই অসংখ্য নেতাকর্মী এখনও মানতে পারেন না। এবং যেই কথাগুলো এখন বিএনপির পক্ষ থেকেই শীর্ষ নেতৃত্বের জায়গা থেকে উচ্চারিত হচ্ছে, স্বাধীনতা বিরোধী শক্তি কারা ছিল, কারা মুক্তিযুদ্ধে বাংলাদেশের ধ্বংসযজ্ঞে মেতে উঠেছিল, যাও শেখ হাসিনা বলছেন, এর মধ্যে আমরা দেখতে পাচ্ছি বিএনপি কর্মীরা ভোটারদের কাছে গিয়ে ভয় দেখাচ্ছে, সহিংসতার হুমকি দিয়ে ভোট নেওয়ার চেষ্টা করছে। এটি গণতন্ত্র নয়, এটি জবরদস্তি। এবং তিনি সবচেয়ে গুরুত্বপূর্ণ যে মেসেজটি দেওয়ার চেষ্টা করেছেন, তিনি বলছেন যে যদি বিএনপি পরবর্তী সরকার গঠন করে তাহলে আমি তাদের আওয়ামী লীগের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার মাধ্যমে আমাদেরকে বৈধ বিরোধী দল হিসেবে কাজ করার সুযোগ দিয়ে যথাযথ সংসদীয় গণতন্ত্র পুনরুদ্ধার করার জন্য অনুরোধ করব। প্রকৃত বিরোধী দল ছাড়া সংসদ মোটেই কার্যকর নয়। তিনি আসলে এটি কোন আঙ্গিকে বলেছেন এটি একটু ভেবে দেখার বিষয়। এই বিষয়টি আমাকেও বেশ ভাবাচ্ছে, আসলে তিনি কী বলতে চেয়েছেন। তার এই বক্তব্যের মধ্য দিয়ে কি আমরা ধরে নেব যে আওয়ামী লীগ পুরোপুরি নিশ্চিত হয়ে উঠেছে যে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে বা সম্ভাবনা রয়েছে 12 তারিখে, সেই নির্বাচনের মধ্য দিয়ে বিএনপি সরকার গঠন করছে, আওয়ামী লীগের আর ন্যূনতম কোনো সম্ভাবনা নেই এই নির্বাচনে অংশগ্রহণের? এবং এই প্রশ্নগুলোই যদি ওঠে তাহলে নিশ্চিতভাবে বলতে পারি এর কোনোটিরই সদুত্তর বা নিশ্চিত করে ডেফিনেট করে কিছু আমরা বলতে পারবো না। তার কারণ যদি বিএনপি ক্ষমতায় আসে, আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম যে নিষিদ্ধ করে রাখা হয়েছে সেটি তুলে নেওয়া হয়তো সম্ভব হবে, কিন্তু শেখ হাসিনা বিরোধী দলে বসতে চায় বা আওয়ামী লীগ বিরোধী দলে বসতে চায় সংসদে, এটি কীভাবে সম্ভব? আবার তার এই কথার মধ্যে দিয়ে কি আমরা ধরে নেব যে আসলে এই নির্বাচনটি হচ্ছে না, শিডিউল পিছিয়ে যেতে পারে, সেক্ষেত্রে নতুন যে শিডিউল পড়বে সেখানে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ রয়েছে? আবার সেটিও তো সম্ভব নয় যে তখন তো ওই নির্বাচনের আগে বিএনপি সরকার গঠন করবে কীভাবে? বেশ জটিল মনে হয়েছে তার এই ইঙ্গিতগুলোকে। তবে এই দেশে যে আওয়ামী লীগ এবং বিএনপিকেই মুক্তিযুদ্ধের আদর্শের জায়গা থেকে রাজনীতি করতে হবে, সেই মেসেজটি আমরা দুই দলের পক্ষ থেকে মোটামুটি পাচ্ছি। তার কারণ এর আগের দিন আমি আপনাদেরকে জানিয়েছিলাম, আপনারা অনেকেই দেখেছেন যে বিএনপির সেকেন্ড ইন কমান্ড মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি তার একটি নির্বাচনী প্রচারণায় যে কথাগুলো বলেছেন তা আরেকটু মনে করিয়ে দিয়ে আপনাদেরকে। তিনি বলেছেন যে নৌকার যিনি কাণ্ডারি ছিলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তিনি নেতাকর্মীদের ফেলে ভারতে পালিয়ে গেছেন, দিল্লিতে গিয়ে বসে আছেন, আমাদেরও বিপদে ফেলে গেছেন। শেখ হাসিনা থাকলে অন্তত একটি গণতান্ত্রিক ব্যবস্থা চলতো। খুবই সিগনিফিক্যান্ট কথা। এবং এই জায়গা থেকেও আমি কিছু প্রশ্ন আপনাদের সামনে তুলেছিলাম যে মির্জা ফখরুল ইসলাম সাহেব এখন যা বলছেন বা বিএনপি এখন যা বলছে আওয়ামী লীগ সম্পর্কে, সেগুলো কি সত্যি আওয়ামী লীগের এক ধরনের শূন্যতা অনুভব করছে দলটি, নাকি আওয়ামী লীগের ভোট নিজেদের বাক্সে নেওয়ার জন্য একটা সিম্প্যাথি গ্রো করার চেষ্টা করছেন আওয়ামী লীগের ভোটারদের মধ্যে? ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর যে আমাদের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শেষকৃত্য অনুষ্ঠানে এলেন, তিনি শোক জানিয়ে গেলেন ভারতের প্রধানমন্ত্রীর পক্ষ থেকে তারেক রহমানের কাছে। সেই বিষয়ে প্রশ্ন করা হয়েছিল শেখ হাসিনার কাছে। প্রশ্নটি ছিল এরকম যে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর খালেদা জিয়ার শেষকৃত্যে উপস্থিত ছিলেন, বিএনপি এবং ভারতের সম্পর্ককে আপনি কীভাবে দেখছেন? খুব টেকনিক্যালি আনসার দিয়েছেন শেখ হাসিনা। তিনি বলছেন এটি একটা প্রতিবেশী রাষ্ট্রের সাবেক সরকার প্রধানের প্রতি ভারতের কূটনৈতিক সৌজন্যতা এবং বিষয়টি অবশ্যই শ্রদ্ধার।
রাজনৈতিক জীবনে খালেদা জিয়ার ভূমিকা অনস্বীকার্য এবং জাতির প্রতি তার অবদান ছিল তাৎপর্যপূর্ণ। তবে ভারতের মৌলিক স্বার্থ অপরিবর্তিত রয়েছে। ভারত বাংলাদেশে এমন একটি নির্ভরযোগ্য অংশীদার চায় যে স্থিতিশীলতা বজায় রাখতে পারে, সংখ্যালঘুদের সুরক্ষা দিতে পারে, প্রতিশ্রুতিকে সম্মান করতে পারে এবং আঞ্চলিক সহযোগিতা বজায় রাখতে পারে। খুবই টেকনিক্যাল অ্যান্সার, এবং হয়তো তিনি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছেন ভারতের কাছে এখনও এক নম্বর বিশ্বাসযোগ্য দল আওয়ামী লীগই। আরেকটি প্রশ্ন ছিল গুরুত্বপূর্ণ, যে আপনার দলকে কিভাবে পুনর্গঠন করতে চাইছেন, আপনার দলের মধ্যে নতুন প্রজন্মের ভূমিকা কী হবে। এই প্রশ্নের উত্তরও সরাসরি দেননি শেখ হাসিনা। নেতৃত্বে কারা আসছে সে সম্পর্কেও কোনো ধরনের ইঙ্গিত দেননি, শুধু নতুন নেতৃত্বের বিষয়টি গুরুত্ব সহকারে তুলে ধরেছেন তরুণ প্রজন্মের মধ্য থেকে। তিনি বলছেন, আওয়ামী লীগ কখনো একটি পরিবারের অন্তর্ভুক্ত ছিল না বা একটি পারিবারিক দল ছিল না। এটি লক্ষ লক্ষ বাংলাদেশির অন্তর্ভুক্তি, যারা গণতন্ত্র, স্বাধীনতা এবং 1971 সালের মূল্যবোধে বিশ্বাসী। আমাদের এমন নেতাদের প্রয়োজন যারা প্রতিটি প্রজন্মের সাথে সংযোগ স্থাপন করতে পারে, যারা শহর ও গ্রামাঞ্চলের তরুণদের মুখোমুখি চ্যালেঞ্জগুলো বোঝেন, যারা আমাদের দলের নীতি। যে পোস্টাল ভোট আমরা চাই না, কেন এই পোস্টাল ভোটের মাধ্যমে জালিয়াতি হচ্ছে, এটাকে আবার নতুনভাবে করা হোক, এরকম একটা দাবি তো নির্বাচন কমিশনারের সামনে যায় তুললো তারা, তাই না? 3টা দাবির মধ্যে এটা একটা দাবি ছিল না? নিশ্চয়ই ছিল। কিন্তু এই ঘটনাতে, এই দাবিটা তোলাতে বিদেশি ভাই বোনরা কি খুশি হয়েছে? আপনারাই বলেন। নিশ্চয়ই খুশি হবে না। হায় হায়, আমাদের ভোটের অধিকার দেখি কায়রা নিতে চায়। কারণ ওই যে পাপিয়ার কথাগুলো তো কেউ ভুলে নাই। ম্যাডাম পাপিয়া যেভাবে বিভিন্ন ইন্টারভিউতে, বিভিন্ন চ্যানেলে যায়, যেভাবে প্রবাসী ভাই বোনদেরকে ধোলাই করে, ওই ধোলাইয়ের কারণে ওই ভোটটা কি ওদিকে যাবে? নিশ্চয়ই যাবে না। মানুষ কষ্ট পায় তো ভাই, কথাতে কষ্ট পায়। আমরা ভোট দেবো, আপনার কি অসুবিধা? উনি দাবি তুলছে কি, ওনারা কি কোনোদিন পুলিশের বাড়ি খাইছে? ওনারা কি কোনোদিন দৌড়ানি খাইছে? ওনারা তো আরাম আয়েসে দিন যাপন করতেছে, বিদেশ থেকে দেশের টাকা পাঠাইতেছে, টিনের ঘর আসছিল ওইটারে পাকা করতেছে। চিন্তা করেন। অথচ এই দেশটা চলে কিভাবে ভাই? এই রেভিনিউসের টাকা দিয়া চলে, আমাদের গার্মেন্টসের যে ভাই বোনরা কাজ করে তাদের টাকা দিয়া চলে, তাই না? কিন্তু ওগুলো বলার সময় কোনো হুঁশ থাকে না, কোন কথায় কে কষ্ট পাবে ওইটা মনে রাখে না। ওই যে চোখ থেকে যদি পইরা যায় আর উঠা দাঁড়াইতে পারে না, ওই গল্পটা জানেন না? নিশ্চয়ই জানেন। দেখেন, একটা মানুষ যদি 4 থেকে 5 তলা উপর থেকেও পইরা যায় নিচে, ওই মানুষটা কিন্তু চিকিৎসা নিয়ে আবার উঠা দাঁড়াইতে পারে। কিন্তু এই 5 ফিট থেকে, এই যে 5 ফিট আমি দাঁড়ায় রয়েছি, এই চোখ থেকে যদি পইরা যায়, মানে এই মন থেকে যদি পইরা যায়, ওই মানুষটার, এই মানুষটার কাছে কোনোদিনই দাঁড়াইতে পারবে না। কারণ আমার ঘৃণার কারণেই তো তুমি নিচে পইরা গেছো। আর ওই ঘৃণাটা কেন নেবেন আপনারা? এত বড় ভুল কেন করবেন? দেখেন, এক চ্যাংরা মানি, বুঝছেন তো? চ্যাংরা মানি যুবক, হ্যাঁ, একটা আঞ্চলিক ভাষা। এই যুবক কিছু কন্টেন্ট বানায়, উনি কন্টেন্ট ক্রিয়েটার। আপনারা তো দেখছেন কয়েকদিন আগে শাহাবুদ্দিন পার্কের মধ্যে খুব সুন্দরভাবে আয়োজন কইরা কন্টেন্ট ক্রিয়েটারদের নিয়ে বড় দলের চেয়ারম্যান সাহেব বসছিল। এখন এখানে দেখেন, ওই চ্যাংরা মানে ওই যুবক ওইখানেও বসা ছিল। এখন এই যুবকের দোষটা কি? বিরাট বড় দোষ আমি মনে করি, বিরাট বড় অন্যায় করছে। এই অন্যায় কিভাবে যে মাইনা নিল, আমার মনের মধ্যে একটা প্রশ্ন। আসলে কি উনি সব কিছু জানে? মাহমুদুর রহমান স্যার যে বলছিল আমার দেশ পত্রিকার, যে আপনার আশেপাশের লোকের কথা কানে নিয়েন না, আপনি বিদেশে ছিলেন অনেক দিন, আপনি অনেক কিছুই জানেন না। এখন তো দেখতেছি আসলেই উনার কথা ঠিক, উনি তো অনেক কিছুই জানেন না। উনি যদি জানতেনই তাহলে এই চ্যাংরাকে কিভাবে ওই স্থানে জায়গা কইরা দিল, ওনার সামনে বসার সুযোগ কইরা দিল। উনি আবার তাকে এখানে শোল্ডারে বাহ বাহ দিতেছে, বাহ বাহ, এগিয়ে যাও বেটা। কেন? ওই ছেলেটা তো বলছে যে এই যে প্রবাসে পোস্টাল ভোটগুলো যে দিতেছে, যারা এই ভোট দিবে জামাতে ইসলামকে, তারা তাদের মা বোনকে জামাতের কাছে, তারা যে নিজের বউকে, যারা প্রবাসী এবং গাড়িপাল্লায় ভোট দিচ্ছেন, তারা যে নিজের বউকে জামাতের আমিরদের কাছে ইজারা দিচ্ছেন, এই বিষয়টা কি আপনাদের মাথায় আছে? এত খারাপ ভাবে সমালোচনা করছে এবং ভাইরালও হয়েছে। এটা কি উনার চোখে পড়ে নাই, নাকি চোখে পড়তে দেওয়া হয় নাই? ওই যে মাহমুদুর রহমান স্যার বলছে না
যে আপনি অনেক কিছু কানে যাবে না, অনেক ঘটনা আপনি দেখেন নাই যেহেতু আপনি বিদেশে ছিলেন। ওইটাই তো সত্য। আমার বিশ্বাস, আমার একদম 100% বিশ্বাস, উনি না যায় নাই ওনার সামনে বসার সুযোগ কইরা দিছে। উনি তো দেয় নাই, ওনার লোকজন কইরা দিছে। উনাকে যখন পিঠ চাপড়াইতেছিল, ওনার শোল্ডারে যখন বাহাবা দিতেছিল, তখন তো ভাই বুক ভাইঙ্গা চুরা চুরমার হয়ে যাইতেছিল। কাদের জানেন? প্রবাসী ভাই বোনদের। হায় হায়, এই ছেলেটা মা বোনদের ইজ্জত নিয়ে খেলছে, তো আবার সেই ছেলেটাকে কেন উনি কাছে বসতে দিল? চেয়ারম্যান স্যার, বিএনপির চেয়ারম্যান তারেক রহমান, উনি আমার সাথে হ্যান্ডশেক করার সময় বলেছেন, আই ফলো ইউ আ লট, সো ইটস আ গ্রেট থিং ফর মি। কেন উনি বাহাবা দিল? উনাকে কি জানতে দেওয়া হয় নাই নাকি? উনি যাই না শুনে এটা করছে? উনি কি চায়? উনি কি চাইতে পারে? উনি কি ওই আসনে বৈশা, ওই চেয়ারে বৈশা এটা চাইতে পারে যে কোনো ছেলে প্রবাসী বোনদেরকে নিয়ে, মাদেরকে নিয়ে এত অপমানজনক কথা বলবে, তারপরে তাকে এরকম করে শাবাশি দিবে? বিশ্বাস করতে চাই না ভাই। আমি এইটুকুই ভাবতে চাই যে উনি জানে না, ওনাকে জানতে দেওয়া হয় নাই, এইটুকুই ভাবতে চাই। কারণ কি, ওইটুক যদি ভাবতে চাই যে উনি যাই না শুই না এটা করছে, তাহলে তো ভাই ওই চোখ থেকে পয়রা যাবে, মন থেকে পয়রা যাবে। তাদের মন থেকে পয়রা যাবে এই প্রবাসী ভাই বোনদের। আর ওই প্রবাসী ভাই বোনদের হাতে কত ভোট আছে, একটু আগেই তো আমরা এই নিয়ে আলোচনা করলাম। দেখছেন কত বিশাল বড় একটা ভোট ব্যাংক হারাইলো। ভাবা যায়? ভাবা যায় না। অনেক কিছুই ভাই ভাবতে ইচ্ছা করে না, আবার ভাবতে হয়। কারণ কি জানেন, না ভাবলে তো ভাই সত্যটা সামনে আসবে না। ভাইবা চিন্তা সত্যটাকে সামনে আনতেই হবে, মানুষকে বুঝাইতে হবে। না বুঝাইলে তো ভাই অনেকে ভাই আছে, ভাই অবুঝ টাইপের মানুষও আছে আমাদের দেশে, একদম দলকানা মানুষও আছে। তাদেরকে শুধু আমি একটা কথাই বলবো, দেখেন এই যে আপনাদের দলের একজন ছাত্রলীগের সাদ্দাম জেলখানা যে ঘটনাটা, যার ওয়াইফ তার শিশু বাচ্চাকে হত্যা কইরা নিজেই ফাঁসিতে ঝুইলা গেছে, এই ঘটনাটা দেখছেন চারিদিকে ভাইরাল হয়ে গেছে। ভাই কষ্ট লাগে, ভাই খুবই কষ্ট লাগে। দেখেন জিন্দা মানুষ যায় মরা মানুষের সাথে দেখা করতে, এখানে মরা মানুষ গেছিল জিন্দা মানুষের সাথে দেখা করতে। মানে ওই জেলখানার গেটে নিয়ে গেছে ওই বাচ্চাকে এবং বাচ্চার মাকে, মানে ওই সাদ্দামের ওয়াইফ এবং তার সন্তানকে। দেখেন কোন পর্যায়ে চলে গেলে একটা মানুষ নিজের সন্তানকে হত্যা কইরা নিজে ফাঁসিতে ঝুলে। কারণ তার হাজবেন্ড জেলখানায়, তার চলাফেরা খাওয়া দাওয়া সব দিক থেকেই প্রবলেম, অভাবে পড়া গেছিল, অভাবের ব্যাপারটা নিতেছিল না। একটা সন্তান নিয়ে, একটা ছোট্ট কোলের বাচ্চা নিয়ে অভাব থাকলে ভাই কেমন হয়? বাচ্চা দুধ লাগে, সংসারে খরচ আছে, ভাড়া আছে, কত টাকা লাগে। কিন্তু এই টাকাটা যে জোগাড় করতো, সে কিভাবে জোগাড় করতো? ওই যে আওয়ামী লীগের রাজনীতি কইরা জোগাড় করতো, ওইটাই তার পেশা ছিল। ওই রাজনীতি কইরা টাকা জোগাড় করতো। এখন আওয়ামী লীগের সবাই চলে গেছে, উনি ফাইসা গেছে, যেহেতু নেতাদের মতো ওনার কাছে দুইটা কইরা পাসপোর্ট ছিল না, যার জন্য ফাইসা গেছে। এখন জেলখানা, পুরা পরিবারটা ধ্বংস হয়ে গেল। খুবই কষ্ট লাগছে ভাই, খুবই কষ্ট লাগছে। কিন্তু প্রশ্ন এখানে একটাই, আপনারা আওয়ামী লীগ যারা করেন, এই যে অনলাইনে দেশ চালাইতেছেন, সবকিছু তো বলতেছেন, সবাই সাথে দেখি কথা বলতেছেন, দিল্লিতে মিটিং করতেছেন, প্রেস কনফারেন্স করতেছেন, কিন্তু কেন মাঠ পর্যায়ে যারা জেলে আছে তাদের পরিবারের খোঁজ খবর নিতেছেন না? কোটি কোটি লক্ষ লক্ষ হাজার হাজার কোটি টাকা তো নিয়ে চলে গেছেন, ওই টাকার থেকে কিছু টাকা কেন বিকাশে দিতেছেন না? বিকাশে দিতেছেন কোথায়? ওই যে ছোট ছোট মিছিল বাইর করার জন্য, জয় বাংলা করার জন্য। আজকে তো দেখলাম এই যে এই নির্বাচনের প্রচারণার একটি মঞ্চ থেকে জয় বাংলা বলতেছে, জয় বাংলা বলতেছে। আমার কাছে অবাক লাগছে না? একদমই অবাক লাগে নাই। এর আগেও আমি ওনাদের যে সেক্রেটারি, ওনার পিছন থেকে একজনকে জয় বাংলা বলতে দেখছি। অনেককে আমি এমনও দেখছি শেখ খালেদা বেগম বলতেও দেখছি না ভাই? দেখছি তো। বক্তব্য শেষ করাই ভাই শেখ হাসিনার জয় বইলা ফালায়, জয় বাংলা বইলা ফালায়। এইসব হাস্যকর ঘটনাগুলো আমরা কিন্তু দেখে আসতেছি, আমরা বুঝাও নিতেছি, আচ্ছা ঠিক আছে এদের সঙ্গে এরা মিলে গেছে, ওকে এরাই বোধহয় ক্ষমতায় চলে আসবে। আসুক, কোনো অসুবিধা নাই, কিন্তু মানুষের তো মন জয় করতে হবে। এখান থেকে পয়রা গেলে হবে না। আপনারা যে কোনো কথাই বলতেছেন, ওইটা নিয়েই কেন সমালোচনা হচ্ছে, ওইটা নিয়ে কেন মিম বানাইতেছে, ওইটা নিয়ে কেন ট্রল হইতাছে? কারণ কি জানেন, বর্তমানে যুগটাই এরকম। এখন আমি যদি বলি যে এই যে ভূমিকম্প হয়েছে এই জায়গায়, এই জন্য যে এখানে একটা ছেলে একটা মেয়ে এসে আকাম করছিল, যার জন্য এখানে ভূমিকম্প হয়েছে, কিন্তু বিজ্ঞান কি সে কথা বলে না। কিন্তু যারা বিজ্ঞান নিয়ে লেখাপড়া করছে, এখন তো শিক্ষার হার অনেক,
তারা কিভাবে নিতেছে, তারা বলতেছে আহায় উনি এটা কি বললো, এইটা উনি কোন ফতুয়া দিল, যার জন্য ওনার নামের আগে মুফতি লাগাই দিতেছে, ট্রল করা হইতাছে। এটা উনি বুঝতেছে কিনা বা ওনার আশেপাশের মানুষ বুঝতেছে কিনা আমি জানি না, নাকি ওনারে বুঝতে দেওয়া হচ্ছে না, নাকি আসলে উনি না বুঝার ভান করতেছে। আবার এমনও হইতে পারে কিছুটা দিশাহারা হইতে পারে। কারণ কি জানেন, লেভেল প্লেইং ফিল্ড তো কইরা দিছে ডক্টর ইউনূস স্যার, এখন খেলেন। কিন্তু খেলতে গেলে আরেকটা প্রবলেম আছে, মাঠ যতই সমান হোক বাতাস যেদিকে থাকে সেদিকে কিন্তু বল যায়, এটা মনে রাখতে হবে। মনে করেন একটা গোলকিপার এদিকে, একটা গোলকিপার এদিকে, এদিক থেকে যারা এদিকে গোল দিবে তারা কিন্তু একটু প্রবলেমে পড়বে, কারণ বাতাস এদিকে। আর এদিক থেকে যারা এদিকে গোল দিবে তাদের সুবিধা, বলটা মারার লগে লগে ওই বাতাসও একটু হেল্প করবে গোল হওয়ার জন্য। বাতাস তো ঘুরে গেছে, বাতাস এখন এই জামাতে ইসলামের দিকে চলে যাচ্ছে। এমন এমন নতুন নতুন পাবলিসিটি আনতেছে মানুষের চোখের সামনে, মানুষ না বুঝছেন অবাক হয়ে যাইতেছে। ওই যে গানের কথার মধ্যে লেখছে না, খেলা চলছে কোন লেভেলে, ওই কোন লেভেলে দেখেন। আমি একটু আগে দেখলাম একদল তরুণ পিঠের মধ্যে ব্যাগ নিছে, আর ওই ব্যাগের পিছনে এরকম ভাই বিরাট বড় একটা স্ক্রিন, আর ওই স্ক্রিনের মধ্যে দেখাইতেছে গত এই 15-16 মাসের ইতিহাস, 16 মাসের ইতিহাস তুলে ধরতেছে। এই ইতিহাসের মধ্যে যত অপকর্ম হয়েছে সব কিছু মানুষকে দেখাইতেছে, বুঝছেন। কার কাছ থেকে কে কত টাকা নিছে, কে কি মারছে না মারছে, এগুলার মুখে আনতে চাই না, কারণ ওই চান্দাবাজ কথাটা মুখে আনলেই না ভাই অনেকেই খেপা যায়, অনেকে রাগ করে। চান্দাবাজ কথাটা এমন এক জায়গায় চলে গেছে, এখন চান্দাবাজ আর রাজাকার এই দুইটা শব্দকে পাশাপাশি রাখেন, দেখবেন সবচেয়ে ঘৃণিত, কিন্তু সবচেয়ে ঘৃণিত এই চান্দাবাজ, রাজাকার ঘৃণিত না। রাজাকার মানি এখন মানুষ বুঝা নেয় জয়ের স্লোগান, রাজাকার মানি একটা জোশ চলে আসে, কি যে আমার রাজাকার কইলি, এই পর্যায়ে নিয়ে ঠেকাই দিছে। মানুষের মন চেঞ্জ হয়ে যায় ভাই। হ্যাঁ, মানুষ যেটা দেখে ওইটা আবার ভাবে। আপনার ধ্যান ধারণা আমার উপরে চাপায় দিবেন পারবেন না। আমি যত কথাই বলি, যত গলাবাজি করি ভাই, আমি আপনারা জোর করে কিছু বুঝাইতে পারুম না। দেখেন আজকে একটা দেখলাম একজন ফকির মানুষ, ফকির আর ভিখারি, ফকির আর ভিখারির মধ্যে কিন্তু একটা তফাৎ আছে। ভিখারি কারা জানেন? যাদেরকে আমরা এই সমাজ থেকে কোনো রকম হেল্প করি না, দূর করি, মানে তার পাশে আমরা দাঁড়াই না, এই সমাজের মানুষ দাঁড়ায় না, এই দুনিয়ার মানুষ দাঁড়ায় না, সে হইল ভিখারি। আর ফকির হইল সে যে এই সমাজকে কোনো গণ্যই করে না। সমাজ কিন্তু প্রত্যেক বছরই সব সময় শিক্ষার্থীদেরকে নিয়মিত ডাকসুর ফি দিতে হয়। ডাকসুর ফি ছাড়াও সরকারের অনেক বাজেট টাজেট নানান অনুদান থাকার কথা, কিন্তু ডাকসুতে কোনো টাকা নেই। এই শূন্য পকেটের ডাকসুকে শিবির এখন শত শত কোটি টাকার প্রজেক্ট বানাচ্ছে। 2800 কোটি টাকার প্রজেক্ট, আকাশচুম্বী অট্টালিকা, হল, যেটাকে কল্পনাও করতে পারেন। তো দর্শক, জাস্ট আপনার সন্তানরা শিবিরকে ক্ষমতা এনেছে ঢাকা বিশ্ববিদ্যালয়, ওই ডাকসুতে জেতা মানে শিবির ক্ষমতা এসেছে ঢাকা বিশ্ববিদ্যালয়। এর মাধ্যমে তারা যে সক্ষমতা দেখিয়েছে, একটা সরকারের সক্ষমতা দেখিয়েছে। তো জামাত ক্ষমতা আসলে কি ঘটবে? জাস্ট লুক অ্যাট ডাকসু। ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে পরিবেশ, যে নিরাপত্তা, মাদক মুক্ত ঢাকা বিশ্ববিদ্যালয়, ইফটিজিং মুক্ত ঢাকা বিশ্ববিদ্যালয়, পরিষ্কার পরিচ্ছন্ন স্মার্ট ঢাকা বিশ্ববিদ্যালয়, হলগুলো কি পরিচ্ছন্ন, কি সুন্দর, একটা বসবাস উপযোগী ঢাকা বিশ্ববিদ্যালয়। এটা যদি আমরা তুলনা করি, ঢাকা বিশ্ববিদ্যালয় এখন দক্ষিণ কোরিয়া, সিঙ্গাপুর। আমরা যে বলি যে জামাত ক্ষমতা আসলে বাংলাদেশকে দক্ষিণ কোরিয়া, সিঙ্গাপুর বানিয়ে দিবে, ঢাকা বিশ্ববিদ্যালয় শিবির ক্ষমতা আসার 4 মাসের মধ্যে সিঙ্গাপুর, দক্ষিণ কোরিয়া বানিয়ে দিয়েছে। বিশ্বাস না হলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে ঘুরে আসেন। এই হচ্ছে অবস্থা দর্শক। এর সাথে সাথে আপনি যদি উন্নয়নের দিকে তাকান, সেম। এর মানে শূন্য টাকায় কি করতে পেরেছে? তারা টাকা থাকলে যারা কি করবে, রাষ্ট্র ক্ষমতা আসলে আপনি চিন্তাও করতে পারবেন না, দক্ষিণ কোরিয়াকে, সিঙ্গাপুরকে ছাড়িয়ে যাবে হয়তো। এটা হচ্ছে উন্নয়নের কথা, আইন শৃঙ্খলা পরিস্থিতির কথা, ঢাকা বিশ্ববিদ্যালয় মত প্রকাশের স্বাধীনতা। আপনি জামাতকে গালি দেন, শিবিরকে গালি দেন, ভিপিকে গালি দেন, কোনো সমস্যা নেই, সবাই আছে, থাকবে।
সবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে। নিষিদ্ধ সংগঠন বাদে সবার কি কত সুন্দর মত প্রকাশের স্বাধীনতা। এমন বাংলাদেশ আপনি কল্পনা করছেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ক্ষমতাসীনদের এভাবে আপনি গালি দিতে পারবেন? হ্যাঁ, গালি দেওয়া অধিকার দেন, মারামারি না করলেই হলো। হলে সবাই থাকে, কোনো সমস্যা নেই। এরপরে জবাবদিহিতা, সুশাসন, এই দিকটা আসেন। সুশাসন এবং জবাবদিহিতা কত প্রকার, কি কি? শিবির মাসে মাসে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন করে সাংবাদিকদের ডেকে। শিক্ষকরা ইমপ্রেসড হয়ে বলছে যে আমার জীবনে এরকম ঘটনা আমি দেখি নাই, যে তারা কি কাজ করছে এভাবে কড়ায় গন্ডায় হিসাব দিচ্ছে। 2 দিন পর পর পাওয়ার পয়েন্টে দেখাচ্ছে যে আমরা এটা করার কথা ছিল, এটার 10 গুণ বেশি করেছি, এটার 4 গুণ বেশি করেছি, এটা 99 গুণ বেশি করেছি। কোথায় গিয়ে ঠেকবে কে জানে। জামাত যে প্রতিশ্রুতি দিচ্ছে, জামাত যদি প্রতিশ্রুতি দেয় বাংলাদেশকে দক্ষিণ কোরিয়া বানাবে, বানিয়ে দেবে আমেরিকা। এই অবস্থার দিকে যাচ্ছে ডাকসু মডেল। জামাত ক্ষমতা আসার মডেলও কিন্তু সেম। ডাকসুতে যেরকম দেখেন, শিবিরের প্যানেলটা দেখেন, ইনক্লুসিভ প্যানেল, সব ধর্ম, সব মত, সবার সংমিশ্রণ। ওরকম জামাতের জোট একটা ইনক্লুসিভ জোট, মিল আছে, ডাকসু মডেল। এরপরে ডাকসুতে শিবিরের বিরুদ্ধে যত ধরনের নোংরা প্রচারণা চালানো হয়েছে, কিন্তু শিবির কিন্তু ওগুলো চালায়নি। শিবির কি করেছে? তারা কি ভালো কাজ করেছে শুধু এটা তুলে ধরেছে, এবং তারা কি ভালো কাজ করবে এবং তারা কি করার সক্ষমতা রাখে এটা তুলে ধরেছে। সেই জায়গায় জামাত এখন সেম করছে। বিএনপি জামাতের বিরুদ্ধে কুচ্ছা রটাচ্ছে, গালি গালাজ, অমুক তমুক, 71 ব্যবসা, হাবি জাবি, রাজাকার। মির্জা ফখরুল তো ওগুলো ছাড়া কথা বলেন না, কিন্তু না, জামাত ওগুলো বলছে। জামাত পলিসি উপস্থাপন করছে, দেশকে কিভাবে উন্নত বানাবে, কিভাবে সুশাসন নিশ্চিত করবে, মানুষের অধিকার নিশ্চিত করবে, একটা আধুনিক বাংলাদেশ বানাবে, সেই বিষয় নিয়ে তারা কথা বলছে। ডাকসু মডেলে জামাত ক্ষমতার দিকে যাচ্ছে, এবং ক্ষমতা যাওয়ার পরের চিত্র ডাকসু মডেল। জবাবদিহিতা কত প্রকার, কি কি? একটা পয়সা দুর্নীতি করেছে, একটা পয়সা ডাকসু এদিক ওদিক করেছে, পৃথিবী উল্টে গেলেও কেউ প্রমাণ দেখাতে পারবেন না। তা জামাত ক্ষমতা আসলে এমন বাংলাদেশ হবে, 1 পয়সা দুর্নীতি সরকার কর্তৃক আপনি দেখাতে পারবেন না। হ্যাঁ, রাতারাতি দূর হবে তা না, রাতারাতি সরকারের মন্ত্রীদের দুর্নীতি বন্ধ হবে, এটা রাতারাতিই হবে। কিন্তু রাষ্ট্রের সমস্ত অর্গান থেকে দুর্নীতি দূর জামাত করবে, এবং কোথাও যদি কোনো দুর্নীতি হয়ে যায় কেউ পার পাবে না। দর্শক, তখনও তো তাদের বিপরীতে 50 ভাগ লোক কান্নাকাটি করেছিল। তারা উৎসবে অংশগ্রহণ করেনি, ভোটে অংশগ্রহণ করেনি, উল্টো দৌড়ের উপরে ছিল। তো এই ঘটনাগুলো যখন ঘটেছিল 2014, 18, 24, ঠিক সেই সময়টিতে আমরা অনেকেই বলেছিলাম যে আওয়ামী লীগ যা কিছু করছে তার দায় একসময় তাদেরকে নিতে হবে। আজ যত তারা হাসছে, আগামী দিনে তাদেরকে কাঁদতে হবে। আর সেই নিয়তি এখন তাদেরকে তাড়া করে ফিরছে। অতীতে জামাতের উপর অন্যায় হয়েছে, তারপর বিএনপির উপর অন্যায় হয়েছে, এবং যেন তেন অন্যায় নয়, পুরো এই দুটো দলের যে নেতৃত্ব, সেই নেতৃত্ব শূন্য করে দেওয়া, নেতৃত্বের ভিতরে যে অনুপম গুণাবলীগুলো রয়েছে সেগুলো নষ্ট করে দেওয়া, নেতাদের যে সহজাত রাজনৈতিক সাহস থাকে, শক্তি থাকে, সেগুলো ধ্বংস করে দিয়ে প্রত্যেকটি নেতার মেরুদণ্ডের উপরে রীতিমতো হাতুড়ির আঘাত করে করে আওয়ামী লীগ যখন চূড়ান্তভাবে উল্লাস নৃত্য শুরু করেছিল যে তারা ছাড়া এই বাংলাদেশে বিকল্প নেই, প্রায় সবাই বলতেন যে শেখ হাসিনা ছাড়া এই দেশ কে চালাবে, আওয়ামী লীগ ছাড়া এই দেশ কে চালাবে, আওয়ামী লীগের চেয়ে দেশপ্রেমিক দল আর কে আছে। কিন্তু ওই যে বললাম যে যখন অতিরিক্ত আত্মবিশ্বাস থাকে, প্রতিপক্ষের উপরে জুলুম অত্যাচার করা হয়, এবং প্রকৃতি এই পৃথিবীতে যে ভারসাম্য তৈরি করেছেন সেই ভারসাম্য যদি কেউ নষ্ট করে, এর বুমেরাং ঘটনা তার জীবনে অনিবার্য হয়ে পড়ে, যেটি আওয়ামী লীগ এখন ভোগ করছে। তো কাজেই আওয়ামী লীগের লোকজন যে যাই বলুক না কেন, আওয়ামী লীগ এই যে দুর্ভোগের মধ্যে আছে, ইভেন আওয়ামী লীগের কষ্ট, যত কষ্ট হচ্ছে, আওয়ামী লীগের লোকজন যত মরছে,
যত আঘাত পাচ্ছে, তাদের যদি আরও বড় কোনো দুর্ঘটনা ঘটে, আওয়ামী লীগের যারা প্রতিপক্ষ তাদের মনে জিঘাংসা, যেটিকে বলা হয় জিঘাংসা, তাদের মনের যে ক্রোধ, হতাশা, গত 15 বছরে পুঞ্জীভূত ক্ষোভ, এইগুলো কারণে মানুষ উল্লসিত হয়। এর মধ্যে অন্যায় কিছু নেই। আমরা এখন অনেকেই দেখা যাচ্ছে যে ধর্মপুত্র যুধিষ্ঠির হওয়ার চেষ্টা করছি, যে ঠিক আছে আওয়ামী লীগ করেছে তো তোমরা করবা কেন, আওয়ামী লীগ অন্যায় করেছে বলেই তো তোমরা বিজয়ী হয়েছো, আওয়ামী লীগ ভোগ করছে তাই বলে তোমরা এখন যে কাজ করছো আগামীতে তো তোমাদের একই অবস্থা হবে, আওয়ামী লীগের চেয়ে করুণ পরিণতি হবে। এই কথাগুলো আমরা অনেকে ধর্মপুত্র যুধিষ্ঠির হিসাবে বলার চেষ্টা করছি। কিন্তু যদি আপনাকে জিজ্ঞাসা করা হয়, আপনার ভাই, আপনার পিতা, আপনার স্ত্রী বা আপনার সন্তানকে আপনার চোখের সামনে নির্মমভাবে খুন করা হলো, হত্যা করা হলো, জখম করা হলো, জেলে দেওয়া হলো, আপনার পরিবারকে তছনছ করে দেওয়া হলো, ব্যবসা বাণিজ্য সব কিছুতে আগুন লাগিয়ে দেওয়া হলো, এবং আপনাকে অমানুষের মতো নির্যাতন করা হলো, আপনার মা মারা গেল, আপনি জেলখানায় থেকে গেলেন, আপনার স্ত্রী অসুস্থ হয়ে মারা গেল, আপনি তখন কারাগারে। প্যারালি মুক্তি পেলেন না পেলেন ডাজ নট ম্যাটার, কিন্তু বহু আওয়ামী লীগ, বহু জামাত, এখন যেভাবে বহু আওয়ামী লীগ নেতাদের কষ্ট হচ্ছে, এভাবে বহু জামাত, বহু বিএনপি নেতাদের জীবনে এরকম অহরহ ঘটনা ঘটেছে। তো এই ঘটনা যদি আপনার জীবনে ঘটে, যারা এই ঘটনাগুলো ঘটিয়েছে, আপনি যদি খুব দেবতা না হন কিংবা নবী রাসূল না হন, তাহলে কোনো অবস্থাতেই আপনার উপর যারা জুলুম করেছে, অত্যাচার করেছে, তাদেরকে আপনি সহজে ক্ষমা করতে পারবেন না। 2 নম্বর হলো যে আপনার প্রতিপক্ষ যখন দুর্ভোগে পড়বে, দুর্দশায় পড়বে, আপনি অবশ্যই তৃপ্তি অনুভব করবেন। এটা একটা হিউম্যান সাইকোলজি। তো সেই হিউম্যান সাইকোলজির কারণে কি হলো, নির্বাচনে আওয়ামী লীগ নেই, তাদের সহযোগীরা নেই, 50% লোক নেই, নির্বাচনী মাঠ পুরোটা খালি। কিন্তু ওই যে প্রতিপক্ষের 15 বছরের পুঞ্জীভূত ক্ষোভ, আর 1/11-এর সময় ধরেন আরও 2 বছর, সাকুল্যে 17 বছরের যে তাদের পুঞ্জীভূত ক্ষোভ, তারা হাসতে পারেনি, তারা নাচতে পারেনি, তারা গাইতে পারেনি, তারা খেতে পারেনি, কোনো কিছু করতে পারেনি, এমনকি তারা স্বপ্ন দেখতে পারেনি। এই সময়টিতে এসে সব কিছু বানের পানির মতো, মানে বন্যার পানির মতো একেবারে রীতিমতো জোয়ার তৈরি করে ফেলেছে। এই জোয়ারের কি পরিণত হবে, কতদিন টিকবে, আবার ভাটা কখন হবে, ডাজ নট ম্যাটার, এগুলো নিয়ে চিন্তা অনেক পরের বিষয়, কিন্তু জোয়ার শুরু হয়ে গেছে। আর যারা আনন্দ করছে তাদের আনন্দ যৌক্তিক। তো যেটা বলছিলাম যে নির্বাচনের মাঠ হয়তো জমছে না, অংশগ্রহণ করছে না, অনেকে বলছে সেটা আপেক্ষিক, কিন্তু যারা আনন্দ করার, যারা ফুর্তি করার, তারা ঠিকই করছে। যেমন ধরুন বিএনপির যারা মনোনয়ন পেয়েছেন তারা তো বেজায় খুশি, ধানের শীষ যারা পেয়েছেন অনেক খুশি, তারা স্বপ্ন দেখছেন মন্ত্রী হবেন, এমপি হবেন, রাষ্ট্র পরিচালনা করবেন 5 বছর, রাষ্ট্রের সুযোগ সুবিধা ভোগ করবেন, তার সঙ্গে সঙ্গে আরও কত কি। আর এই কথা যেভাবে প্রার্থীরা চিন্তা করছেন, তার সঙ্গে সঙ্গে আবার তাদের ঊর্ধ্বতন নেতৃবৃন্দ, তাদের নেতাকর্মী, নিচে যারা আছেন অধস্তন, এবং তাদের কর্মী সমর্থক, তাদের মধ্যে এই জোয়ারটা ছড়িয়ে পড়ছে। ঘটনাটা এরকম, আপনার বাড়িতে কেউ মরেছে, আপনি যখন জানাজা দেওয়ার জন্য, দাফন কাফনের জন্য প্রস্তুতি নিচ্ছেন, আপনার বাড়িতে কান্নার রোল। ঠিক একই সময় আপনার পাশের বাড়িতে একজন নবজাতক পৃথিবীতে এসেছেন, এবং বহু বছর পর, 15 বছর আপনি ধরে নিয়েছিলেন যে আপনার সন্তান হবে না, কিন্তু হঠাৎ করে আপনার স্ত্রী গর্ভবতী হলেন এবং আপনার একটি ফুটফুটে সন্তান এই পৃথিবীতে এলো। পাশের বাড়ির কান্না আপনার আনন্দ বন্ধ করতে পারবে না। ঠিক এই অবস্থা এখন বাংলাদেশের নির্বাচনের ময়দানে ঘটছে। এই রিয়ালিটি যদি সবাই আমরা মেনে নেই, এটাই আমাদের জন্য শান্তির কারণ। তো যেটা বলছিলাম যে ভোটের মাঠে যারা আনন্দ করছেন তারা ঠিকই এই আনন্দকে উদযাপিত করার জন্য নানা রকম রং, তামাশা, গান, বাজনা, মানে রীতিমতো সারা বাংলাদেশকে উৎসব মুখর করে তুলছেন। জামাতের পক্ষে হাজার হাজার গান তৈরি হয়েছে, ছোট ছোট ভিডিও ক্লিপ তৈরি হয়েছে। বিএনপির পক্ষে হাজার হাজার গান, ভিডিও ক্লিপ, বিভিন্ন যারা এমপি প্রার্থী হয়েছেন তাদের এক একজনের 10টা 12টা করে নির্বাচনী গান তৈরি হয়েছে। তো সেইভাবে যদি আপনি 2000 প্রার্থী ধরেন, সবাই যে গানগুলো তৈরি করেছেন তাদের নিজেদের জন্য, জনপ্রিয় গানের সঙ্গে মিউজিক,
জনপ্রিয় গানের সঙ্গে ড্যান্স, এগুলো সব তৈরি করে সারা বাংলাদেশের পথ ঘাট মাঠে রীতিমতো উৎসবের আমেজ। এই উৎসবের আমেজের সঙ্গে আবার উৎসব তো এমনি এমনি হয় না। আপনি কি দেখুন, যে কোনো উৎসবের মধ্যে একটু খোঁচাখুচি দরকার আছে। এই বিয়ের আসরে যেমন দেখা গেল যে গেট বানানো হয়, কৃত্রিম গেট, সেখানে সেই গেট খুলে দেওয়ার জন্য টাকা, একে অপরের সঙ্গে তর্ক করে, ইংরেজিতে কথা বলে, তারপরে নানা রকম বিতর্ক, এক পক্ষ আর এক পক্ষে ছোট করার জন্য পাত্রীপক্ষকে ছোট করে, তোমরা খয়রাতি, তোমরা ভিক্ষুক। আবার পাত্রীপক্ষ যারা আছে তারা বলে তোমরা খয়রাতি, তোমরা ভিক্ষুক, এখানে 10 লাখ টাকা দিতে হবে, তোমরা টাকাই দিতে পারতেছো না। এটা ঢাকা শহরে হয়, ছেলেমেয়েরা করে। এবং এর মধ্যে যারা দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে একেবারে গুরুগম্ভীর বৃদ্ধ, জীবনের তারা হাসতে গেলেও চিন্তা করে যে হাসাটা উচিত হবে কিনা, এই ধরনের বৃদ্ধ কিন্তু এই যে বিয়ে বাড়ির অনুষ্ঠান, সেই অনুষ্ঠানের যে আনন্দ ফুর্তি, সেগুলোতে তারা অংশগ্রহণ করে। তদ্রূপ এই নির্বাচনের মাঠে এখন অনেকগুলো ঘটনা ঘটছে। যেমন জামাতের লোক এখন জনাব তারেক রহমান সাহেবকে বলার চেষ্টা করেছেন তিনি লন্ডনী অলি আল্লাহ হয়ে গেছেন। অলি আল্লাহ এখন ফতোয়া দিতে বেড়াচ্ছেন, লন্ডনী মুফতি। ভালো কথা, এখানে যদি থামতো ভালো কথা। এখন মুফতি হলে তো আপনার দাড়ি লাগবে, দাড়ি ছাড়া তো মুফতি হয় না, মাথায় টুপি লাগবে, বড় একটা জুব্বা লাগবে। আরব দেশের মতো যদি আপনার মাথায় ওইরকম পাগড়ি পরিয়ে দেওয়া হয় কেমন লাগবে? তো সেভাবে অনেকে জামাতে যারা লোকজন রয়েছেন, তারেক রহমান সাহেবের সেই ওইরকম ছবি তৈরি করেছে এআইয়ের মাধ্যমে, সে আরবীয় গান মাশাল্লাহ মাশাল্লাহ কিয়া হুয়া মাশাল্লাহ। আমি জাস্ট নিজে নিজে বললাম, বাট অ্যারাবিক গান কিন্তু অনেক সুন্দর। তো সেইভাবে মুফতি সাহেবরা আরব দেশে তলোয়ার নিয়ে, লাঠি নিয়ে তারা কিন্তু এইভাবে লম্ফজম্প করে। তো এইভাবে বিএনপির যারা প্রতিপক্ষ তারা জনাব তারেক রহমান সাহেবের ফলে পুরো বেসরকারি খাত আজ অসহায়, নতুন বিনিয়োগ নেই, এর সার্বিক প্রভাব পড়ছে দেশের অর্থনীতিতে। অথচ এ পরিস্থিতি সহজেই এড়ানো সম্ভব ছিল। সবকিছু রাজনৈতিক বিবেচনায় না দেখলে বাংলাদেশ আরো এগিয়ে যেতে পারত। বাংলাদেশই একমাত্র দেশ নয় যেখানে গণ অভ্যুত্থানের মাধ্যমে সরকার পরিবর্তন হয়েছে। নেপাল, শ্রীলঙ্কাতেও প্রায় একইভাবে সরকার বদল হয়েছে। থাইল্যান্ডে সরকার পরিবর্তন হচ্ছে হার হামেশাই, কিন্তু এসব দেশে সরকার বদলের পর দোসর খোঁজার খেলায় মেতে ওঠেনি। ব্যবসায়ী, শিল্পপতি, শিক্ষক, চিকিৎসক, ক্রীড়াবিদ, সংস্কৃতি কর্মীদের রাজনৈতিক বিভাজনের বাইরে রাখা হয়, কারণ তারা দেশকে এগিয়ে নেওয়ার শক্তি, তাদের কোনো রাজনৈতিক পরিচয় নেই। ব্যবসায়ীদের কথায় ধরা যাক, বাংলাদেশে ব্যবসা বাণিজ্য করতে গেলে সরকারের সঙ্গে সম্পর্ক রাখতেই হবে। এই দেশে একটি লাইসেন্স থেকে শুরু করে গ্যাসের লাইন পেতেও সরকারের কাছে ধর্ণা দিতে হয়। সরকারের সাহায্য ছাড়া বেসরকারি খাতে কিছু করা অসম্ভব। এই বাস্তবতা সবাই জানে যে গত 15 বছরে একটা কর্তৃত্ববাদী সরকার ক্ষমতায় ছিল, কিন্তু এর সাথে আমি যুক্ত করতে চাই, ইউনূসের মতো এতটা কর্তৃত্ববাদী সরকার মোটেই ছিল না। বিগত আওয়ামী লীগ সরকারও বেসরকারি খাতের ওপর প্রভাব বিস্তার করেছিল। এ সময় শিল্প বাঁচাতে, বিনিয়োগ সুরক্ষায় সরকারের সঙ্গে কম বেশি সবাইকেই সম্পর্ক রাখতে হয়েছে। মনে রাখতে হবে, একজন উদ্যোক্তা শুধু তার কথা চিন্তা করেন না, তিনি চিন্তা করেন তার হাজার হাজার শ্রমিক কর্মচারীর, তিনি চিন্তা করেন দেশের অর্থনীতির। এ কথা অস্বীকার করার উপায় নেই। বাংলাদেশের অর্থনীতির মূল চালিকা শক্তি হচ্ছে বেসরকারি খাত, কিন্তু 5 আগস্টের পর অনেক স্বনামধন্য ব্যবসায়ী ও শিল্প উদ্যোক্তাকে দোসর বানিয়ে অর্থনীতির 12টা বাজিয়ে দেওয়া হয়েছে। এরকম তৎপরতা দেশের জন্য খুবই ক্ষতিকারক। এই প্রবণতা আমরা 2007 সালে 1/11 সময়ও দেখেছি। তখনও সেনা সমর্থিত 1/11 সরকার প্রতিষ্ঠিত শিল্প উদ্যোক্তা এবং ব্যবসায়ীদের হয়রানি করেছিল, জোর জুলুম এবং অত্যাচার নির্যাতন করে ক্ষতিগ্রস্ত করেছিল ফখরুদ্দিন মঈনুদ্দিন সরকার। আমি এই কথাটার সাথেও যুক্ত করতে চাই, আজকে যেভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, 2007-8 সালের ফখরুদ্দিন মঈনুদ্দিন সরকার এতটা ক্ষতি করেনি। সবাই আশা করেছিল যে গণ অভ্যুত্থানের মাধ্যমে আশা অন্তর্বর্তী সরকার দেশে বিনিয়োগ বান্ধব পরিবেশ সৃষ্টি করবে। বিগত সরকারের আমলে লুটপাটে জড়িত ব্যাংক লুটেরা এবং অর্থ পাচারকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করবে, কিন্তু 17 মাসে এই সরকার লুটেরা, পাচারকারী আর প্রকৃত ব্যবসায়ীদের একই কাতারে দাঁড় করিয়েছে।
অর্থ পাচারকারীদের বিরুদ্ধে কোনো কার্যকর পদক্ষেপ এখন পর্যন্ত দেখা যায়নি। আর্থিক খাতের যারা সর্বনাশ করেছে, রাতারাতি ব্যাংকের মালিক হয়ে যারা অর্থ লুট করে বিদেশে পাচার করেছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের চেয়ে সরকার প্রকৃত ব্যবসায়ীদের বিরুদ্ধেই ব্যবস্থা নিতে বেশি আগ্রহী। ফলে একদিকে যেমন পাচার হওয়া 1 টাকাও ফেরত আসেনি, অন্যদিকে বেসরকারি খাত মুখ থুবড়ে পড়েছে। এই অবস্থায় নতুন করে বিনিয়োগ করার মতো পরিবেশ কিংবা সক্ষমতা কোনোটাই তাদের নেই। বিনিয়োগ করার কারণে সর্বশেষ 2024-25 অর্থ বছরে দেশের বেসরকারি খাতের বিনিয়োগ প্রবৃদ্ধি ঐতিহাসিকভাবে সর্বনিম্ন 0.1% নেমেছে। এমনকি কোভিড কালের চেয়েও এই সময়ে কম প্রবৃদ্ধি হয়েছে।